হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা পড়াবো তার নাম হচ্ছে জোড়াসাঁকোর ধারে। লেখকের নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এই জোড়াসাঁকোর ধারে যে গল্পটা, এটা সিস্টার নিবেদিতাকে নিয়ে। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতাকে নিয়ে একটা আলোচনা করেছেন। অ্যাকচুয়ালি বিদেশিরা আমাদের ভারতবর্ষের জন্য কি করেছে, যারা করেছেন তাদের মধ্যে সিস্টার নিবেদিতা অন্যতম। তাহলে শুরু করছি গল্পটার আলোচনা করছি। প্রথমে বলছি, এই গল্পটাতে লেখক সিস্টার নিবেদিতার সম্পর্কে বলেছেন। লেখকের নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি মূলত অঙ্কন শিল্পী ছিলেন, তবে তিনি কিছু বইও লেখেন। তাদের মধ্যে তোমরা হয়তো জানো বইদের মধ্যে কী কী বই উল্লেখযোগ্য। ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, এইসব বইগুলো কিন্তু খুব সুন্দর এবং এগুলো উল্লেখযোগ্য বই। তো এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা অ্যাকচুয়ালি নিবেদিতার ভারতবর্ষে আগমন, ভারতের মানুষকে ভালোবাসা, তাদের একেবারে নিজের মনে করা এবং তাদের কিসে ভালো হবে সে সব কিছু ভাবা, এই সব কিছু এই গল্পটার মধ্যে বলতে চেয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সিস্টার নিবেদিতা থাকতেন বাগবাজারের একটা ছোট্ট ফ্ল্যাটে। তিনি নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর এদের সবার কাজকে সম্মান করতেন এবং কিভাবে তারা আরও কাজ করতে পারেন সে ব্যাপারেও উৎসাহ দিতেন। নন্দলাল বসু কিন্তু একজন অঙ্কন শিল্পী, নামকরা অঙ্কন শিল্পী। আচ্ছা, এবার বলি, অজন্তায় মিসেস হ্যারিংহাম নামে একজন ভদ্রমহিলা, তিনি মহারাষ্ট্র থেকে কিছু শিল্পী, মহারাষ্ট্র বলতে বম্বেই বলা চলে, আগেকার দিনে বম্বে বলা হতো, এখন যেটা মুম্বাই, থেকে কিছু দক্ষ শিল্পী নিয়ে যান তার কাজে সাহায্য করার জন্য। অজন্তার ব্যাপারে তিনি একটা কাজ করছেন, ওই অজন্তার গুহার ব্যাপারে, এবং সেই শিল্পীদের বেশ দক্ষতাও রয়েছে। এই খবরটা নিবেদিতা জানতে পারেন। নিবেদিতা সেসব কথা শোনার পর তিনি মিসেস হ্যারিংহামকে প্রস্তাব দেন যে নন্দলালকে সে কাজে যুক্ত করার জন্য, কারণ তিনি জানেন যে এই কাজে নন্দলালদের অনেক উপকার হবে। কিন্তু প্রথম দিকে হ্যারিংহাম রাজি হননি। তিনি যেহেতু নন্দলাল বসুর তখন সেরকম দক্ষতা ছিল না, তাই তিনি প্রথমে আপত্তি করেছেন। কিন্তু নিবেদিতা ছাড়ার পাত্রী নয়, তিনি অনেকবার অনুরোধ করে অবশেষে তিনি নন্দলালকে অজন্তায় যাওয়ার সুযোগ করে দেন। এবং এরপরে যেটা প্রবলেম হলো, সেটা অবনীন্দ্রনাথ ঠাকুর ভাবলেন যে নন্দলাল এবং তার সঙ্গে আরও কিছু লোক গেছিল। তখন অবনীন্দ্রনাথ ঠাকুর ভাবলেন যে এবার নন্দলালরা খাওয়া দাওয়া করবে কী করে, ওখানে থাকার বন্দোবস্ত ছিল, তাহলে খাওয়ার বন্দোবস্ত কী করে হবে, সেটা নিয়ে তিনি নিবেদিতার সঙ্গে আলোচনা করেন। তখন নিবেদিতা লেখকের কথায় গণেন মহারাজকে বলে চাল, ডাল, তেল, নুন, ময়দা, ঘি, এমনকি একজন রাঁধুনিও পাঠিয়ে দিলেন নন্দলালদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। অ্যাকচুয়ালি যদি নিবেদিতার এই প্রস্তাবটা যদি নিবেদিতা না দিতেন, তাহলে কিন্তু নন্দলালদের অজন্তা যাওয়াই হতো না। আর অজন্তা মানে জানো, অজন্তাতে যে চিত্রশিল্পগুলো আছে, সেই চিত্রশিল্পগুলো খুব কম শিল্পীর ভাগ্যেই ঘটে সেগুলো দেখার, এবং তার মধ্যে থেকে কিন্তু আগেকার ভারতবর্ষ যেমন জানা যায়, তেমনি চিত্রশিল্পের যে কত রকম ধরনের হতে পারে সেটাও কিন্তু নন্দলালদের আগে জানা ছিল না। অজন্তায় গিয়ে কিন্তু তারা এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন। এবার লেখক বলছেন যে তার সঙ্গে নিবেদিতার কোথায় পরিচয় হয়। লেখকের সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎ হয় আমেরিকা কনসালের বাড়িতে। সেখানে জাপানিজ শিল্পী ওকাকুরাকে সম্মান জানানো হয়েছিল এবং সেই অনুষ্ঠানে লেখকও আমন্ত্রিত হয়েছিলেন এবং নিবেদিতাও এসেছিলেন। তো তার পরনে ছিল, নিবেদিতা জেনারেলি যেটা পরতেন, তার পরনে ছিল গলা থেকে পা পর্যন্ত বিস্তৃত সাদা ঘাগরা, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা। তাকে দেখে এক ঝলকে প্রথমে মনে হচ্ছিল একটা পাথরে গড়া এক তপস্বিনী মূর্তির মতো তাকে লাগছিল। ওই অনুষ্ঠানে লেখকের মনে হচ্ছিল, একদিকে ওকাকুরা আর একদিকে নিবেদিতাকে দেখে মনে হচ্ছিল
যে দুদিক থেকে যেন দুটো তারা এসে মিলিত হয়েছে। আচ্ছা, এবার তারপরেও লেখকের সঙ্গে নিবেদিতার আবারও দেখা হয়েছিল, সেটা জাস্টিস হোমউডের বাড়িতে একটা আর্ট সোসাইটির পার্টিতে। তো আর্ট সোসাইটি পার্টিতে কী ছিল, সবাই কিন্তু অনেক নানান রকম বেশভূষা পরে এসেছিল, অনেক সাহেব মেম চারদিকে ছিল। নিবেদিতা একটু দেরিতে এসেছিলেন, অর্থাৎ পার্টি শুরু হওয়ার পর। সেই পার্টিতে যে সাহেব মেমে ভর্তি ছিল, নানা রকম বেশভূষায় তারা এসেছেন, তাদের সৌন্দর্যের আলোয় একদম পুরো পার্টিটা যেন ঝলমল করছিল। এমন সময় একটু দেরিতে এলেন নিবেদিতা। তার পরনে যথারীতি সেই সাদা গাউন, গলায় ছোট্ট রুদ্রাক্ষের মালা, মাথায় সোনালি এবং কিঞ্চিত রূপালি চুল একটু উঁচু করে বাঁধা, একদম তপস্বিনী মূর্তি। তার এই শান্ত সৌন্দর্যের ছটায় অন্যান্য সকলের সৌন্দর্য নিষ্প্রভ হয়ে গেল, মানে ম্লান হয়ে গেল। মনে হলো যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রের উদয় হলো। যেমন আকাশে যখন নক্ষত্র থাকে না, তখন দেখতে খুব সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট নক্ষত্র ঝিকমিক করে, সত্যিই ভালো লাগে। কিন্তু যে মুহূর্তে একটা চাঁদ যখন ওঠে, তখন চাঁদের যে আলো, চাঁদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে কিন্তু নক্ষত্রদের সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যায়। এখানেও ঠিক নিবেদিতা আসার পরে যারা উপস্থিত ছিলেন, তাদের সমস্ত সৌন্দর্য যেন ম্লান হয়ে গেল। সকলেই জানতে চাইলেন তার পরিচয়। লেখক সকলের সঙ্গে নিবেদিতা পরিচয় করিয়ে দিলেন। লেখকের কাছে নিবেদিতার এই শান্ত স্নিগ্ধ সৌন্দর্য যেন কাদম্বরীর, বাণভট্টের লেখা কাদম্বরীর মহাশ্বেতা বর্ণনার কথা মনে করিয়ে দিল। তারপরে নিবেদিতার মৃত্যুর পর লেখকের কাছে নিবেদিতার কোনো ছবি টবি কিছু ছিল না। তারপর লেখক কী করলেন, গণেন মহারাজের কাছে তিনি তার খুব সুন্দর একটা ফটো পেয়েছিলেন। সেই ফটোটা তিনি সংগ্রহ করে তার টেবিলের ওপর রাখতেন। এবার লর্ড কারমাইকেল বলে একজন, তিনিও কিন্তু শিল্পবোদ্ধা, এবং মানে সেই শিল্পীর দৃষ্টি কিন্তু খুব সুন্দর ছিল, এবং খুব কম লোকের মধ্যেই এই ধরনের দৃষ্টি দেখা যায়। তিনি জার্মানির সঙ্গে যখন যুদ্ধ হবে তার আগে তিনি কী করলেন, জাহাজে করে তার যা কিছু ভালো জিনিসপত্র ছিল তার সঙ্গে লেখকের আঁকাও অনেকগুলো ছবিও বিলেতে পাঠিয়ে দেন। আর তার সঙ্গে কারমাইকেল কী করেছিলেন, তিনি ওই যে টেবিলের ওপরে যে নিবেদিতার যে ছবিটা ছিল সেটাও তিনি দেখে বললেন, বা এই ছবিটা তো খুব সুন্দর, বলে তিনি সেই ছবিটাও সঙ্গে নিয়েছিলেন এবং সেটাও তিনি তার বিলেতে পাঠিয়ে দেন। কিন্তু সেই জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যায়। কারমাইকেল পরবর্তী সময় আফসোস করে বলেন যে তার জিনিসপত্র ডুবে যাওয়ায় তার কোনো দুঃখ নেই, কিন্তু লেখকের ছবিগুলো ডুবে যাওয়ায় তার খুব কষ্ট হয়েছে। নন্দলালও এ ব্যাপারে দুঃখ প্রকাশ করলে লেখক একটু উইটি ছিলেন, না একটু রসিক। তিনি বললেন যে কী আছে, এ নিয়ে তো আফসোস করার কিছু নেই, কারণ আমার ওই যে ছবিগুলো যেগুলো আমার ডুবে গেছে, মনে হয় জলদেবীরা তাদের বাড়িতে এই ছবিগুলো, তাদের বাড়ি বরুণালয়ে এই ছবিগুলো টাঙিয়ে রেখেছেন। সেই লর্ড কারমাইকেল, আগেই তোমাদের বলেছি, আবার বলে দিচ্ছি, লর্ড কারমাইকেল লেখকের বাড়ির টেবিলে নিবেদিতার ছবি দেখে মুগ্ধ হয়ে যান এবং না বলে কয়ে তিনি সেই ছবিটা নিয়ে যান। তো এই যে লেখাটা লেখক যখন বলছিলেন একজনকে, তখন লেখক আফসোস করে বললেন যে যদি ওই ফটোটা আমার কাছে থাকতো তাহলে তোমাদের বলতে পারতাম যে সৌন্দর্য কাকে বলে, সেই ছবিটা দেখলেই বোঝা যেত। সাজগোজ ছাড়া এমন একটা সৌন্দর্য ভাবা যায় না। মনে হয় যেন পাহাড়ের উপরে চাঁদের আলো পড়লে যেমন সুন্দর শান্ত লাগে, তেমনি ধীর স্থির মূর্তি ছিল নিবেদিতার। তার সঙ্গে কথা বললে মানসিক জোর পাওয়া যেত। আর নিবেদিতার প্রচণ্ড মানসিক জোর ছিল, নয়তো একজন বিদেশিনী ভারতবর্ষকে ভালোবেসে সেখানে এসে তিনি ভারতবাসীর জন্যে এত কিছু করতে পেরেছেন, এবং তার মধ্যে তার নামটাও কিন্তু পরবর্তী পর্যায়ে সিস্টার নিবেদিতা হয়ে যায়। সেটা স্বামী বিবেকানন্দই বলেছিলেন। যাই হোক, এইটা শেষ করি আমি এইভাবে যে একজন বিদেশিনী হয়েও ভারতের মানুষদের প্রতি এত টান, ভালোবাসা, তাদের জন্য কিছু ভালো করার প্রচেষ্টা, এসব কিছুই পাই নিবেদিতার মধ্যে। লেখক অবনীন্দ্রনাথ অনেক অজানা তথ্যের মাধ্যমে নিবেদিতার ভারতবর্ষের প্রতি অবদান, নিবেদিতার শান্ত সৌন্দর্য তুলে ধরেছেন
তার এই প্রবন্ধে। এটা কিন্তু কিছুই না, একটা নিবেদিতার সম্পর্কে বর্ণনা। নিবেদিতা স্বামী বিবেকানন্দর আদর্শে উনি উদ্বুদ্ধ হয়ে যান যখন শিকাগোর ধর্ম মহাসভায় যখন স্বামীজি বক্তৃতা দিচ্ছিলেন, তখন নিবেদিতা তার শুনে ভীষণ আকৃষ্ট হন এবং ভারতবর্ষের প্রতি তার আকর্ষণ প্রবল হয়। সেই টানেই কিন্তু তিনি ভারতবর্ষে চলে আসেন। এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতার অনেক কিছুই আমরা জানতে পারি না, তার মধ্যে এই ব্যাপারটুকু নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল নিবেদিতা সম্পর্কে যতটুকু লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যে থেকে আমরা নিবেদিতাকে কিভাবে পেলাম, কি চোখে দেখলাম, নিবেদিতা ভারতবর্ষের লোকজনকে কিভাবে দেখতেন, তাদের জন্য তিনি যতটুকু যা করেছিলেন সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা অল্প অল্প করে জানতে পারলাম। তাহলে তোমরা একটু প্রবন্ধটা পড়ে নিও, পড়ে নিয়ে তারপর প্রবন্ধ বলো বা গল্প বলো, যাই হোক, পড়ে নিয়ে তোমরা একবার এই আলোচনাটা শুনে নিও। আশা করি বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো সবাই।